আসসালামু আলাইকুম সকলকে স্বাগত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ। আমি খুবই সম্প্রতি জয়েন করেছি, গতকাল আমি উত্তরা বিভাগে জয়েন করেছি। আমি এসি ফাইন্যান্স হিসেবে কাজ করছি। জয়েন করার আগেই আমি 10 তারিখ রাতে বিশেষ করে আমার পদায়ন হওয়ার পরে আমি গিয়েছি। যাওয়ার পরে আমি এলাকাটা দেখার জন্য গিয়েছি। গিয়ে আমি জানতে পারলাম যে ফোর্স থেকে ব্রিফ করার এক পর্যায়ে আমার অফিসে আমি জানতে পারলাম যে উত্তরখান থানাতে ইয়েতে পুরানপাড়া বাতান এলাকায় একটা এরকম একটা হত্যা ঘটনা ঘটেছে। আমি জানতে পেরে আমি ওখানে জানলাম আমাদের এডিশনাল এসপি ওখানে আছেন, আমাদের দুজন জোনাল এসি রয়েছে, কাসিম এবং সাদ্দাম ছিল ওকে সহ আমাদের ওসি রয়েছে, সকল অফিসারের সেখানে তারা কন্ট্রাক্টরে আছে। তো আমি তারপরে আমি নিজেও চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি জানতে পারলাম, আমিও ঘটনাস্থলে গেলাম, দেখলাম যে পুরানপাড়া বাতান এলাকায় 7:30 ওয়ার্ডের যে একটা 6তলা বিল্ডিং 4তলা, আমরা জানলাম এটা 6তলা ফ্ল্যাট। ওখানে হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের যে সাবেক উপাধ্যক্ষ জনাব সাইফুর রহমান ভূঁইয়া, এজ হবে 49 বা 50, উনি খুন হয়েছে। ওনাকে আমরা এই বিষয়ে জানতে পেরে দেখলাম যে রুটের মধ্যে রক্ত জমাট বাঁধা। আমরা ওখান থেকে আমাদের রক্ত মাখা শুনি আমাদের যে আমাদের টিম রয়েছে, আমাদের আমাদের যে বিছানার বেডশিট এগুলো আমরা যত্ন করেছি, যত্ন করে থানায় নিয়ে গেছি। থানায় নিয়ে গিয়ে আমরা এই বিষয়ে এই মামলার অনুসন্ধানের জন্য আমরা একটা টিম ওয়ার্ক করি। আমি সহ আমাদের এডিশনাল এসপি, এডিসি, আমাদের দুজন এসি, আমাদের অফিসার ইনচার্জ তদন্ত এবং সব অন্যান্য সাবস্ক্রিপ্টর কিন্তু মিলে আমরা বসে এই বিষয়ে অনুসন্ধান দ্রুত যাতে এটা ডিটেক্ট করা যায় করার জন্য আমরা সারা রাত ধরে এখানে সিরিয়াল অ্যানালিসিস করি এবং সিসিটিভি ওই এলাকায় আছে এগুলো দেখি। এবং যারা সাইফুর রহমানের যখন তখন তিনি জীবিত ছিলেন, তখন তাকে যারা হসপিটাল নিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়দের জিজ্ঞাসা করে আমরা এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ করি এবং সেখান থেকে আমরা অপারেশন প্রস্তুত করি। আমাদের বিভিন্ন 3-4টে টিমকে আমরা বিভিন্ন দিকে আমরা পাঠিয়ে দিই, আমাদের বিভিন্ন ডাইমেনশন আমরা গ্রহণ করি যে এইগুলোর মধ্যে আমাদের এই ঘটনাটা আমরা এক পর্যায়ে সফল আমরা জানতে পারি। আমরা একটা টিমের মধ্যে আমরা জানতে পারি যে আমরা দুজনকে আমরা গ্রেফতার করি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করে আমরা নিয়ে আসলাম। আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। নাজেমের বয়স হবে 21 বছর বা 22 বছর, রূপার বয়স হবে 20 বছর। তো তারা 6-7 মাস আগে মোবাইলের এই ফেসবুকের যুগে কমিউনিকেশন মাধ্যমে তাদের সম্পর্ক হয় এবং তার বিবাহ নাজেমের বাড়ি হচ্ছে নীলফামারীর জলঢাকা, আর তার ওয়াইফ যে রূপার বাড়ি হচ্ছে সাউথা ফরিদপুর। এরা যেতেছে রংপুর থেকে, এরা মূলত রংপুর থেকে আসে লালমনি এক্সপ্রেসে এসেছে ইয়াতে কমলাপুর রেল স্টেশনের নামে। এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে, ট্রেনের জন্য ওয়েট করতেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর বললো যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিন টাইম রূপা কিছুটা জীবাণী এসেছে, ঘুমিয়ে পড়েছে, তার ব্যাগ তার আর যে জিনিসপত্র পার্সেল ছিল এগুলো হারিয়ে যায়। আর সেই রূপা তখন একটু সম্বিত ফিরে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে, তার পার্স হারিয়ে গেছে। তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল। একটা মধ্যে আর একটা মহিলা যাচ্ছিল, তাকে সে ডেকেছে, কিন্তু ওই এলাকায় সাইফুর রহমান ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল। সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কাউকে দেখেছো? তখন রূপা বলেছে যে আমি আপনাকে ডাকি, আমি ওই মহিলাকে দেখেছি। তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কি হয়েছে? তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার টাকা পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যাচ্ছিল
আবার ফরিদপুরে যাবো, এখন কিভাবে যাবো? আর বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে রাস্তা আটকে গেছে। আরো কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেব চলে আসছে, আসার পরে বলছে তোমরা কি আমরা কিছু করি না এরকম। তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সঙ্গে চলো, আমি আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, তোমার তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবো, আর আমার স্ত্রী আছে, ছেলে আমার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় আসো। এই কথা বলে ওদেরকে মতো রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে যায়, বাসে নিয়ে উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়। এই যে পুরানপাড়া বাতা এই বাসায় আপনি তো বললেন আপনার স্ত্রী আছে, এখানে আপনার স্ত্রী কোথায়? আপনি তো নিজে আপনার তালাবদ্ধ বাসাতে তখন বলেছে যেটা আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে 4 মাস পরে। এরপরে যা ওরা ভেতরে থাকে, থাকার পরে ওই এরপর রোজার আগের দিনের কথা, পরের দিন রোজা শুরু হবে। তো এর মধ্যে আপনার এই যে থাকলো, থাকার মধ্যে আস্তে আস্তে রূপার বক্তব্য মানে আমাদের জিজ্ঞাসা মধ্যে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করতো, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করতো। তার সে যখন বাইরে যেত তাদের তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে বেড়ে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন ছোঁয়াটা শরীরের বিভিন্ন অংশে হাত দিত, বিভিন্ন রুম আরও ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমে শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে, একটা রুমে তারা শুধু 3 জনে, মাঝখানে ছেলেটা থাকে, একটু সাইকেল আমার এক সাইডে, মেয়েটা একসাথে বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো সেই এইভাবেই চালছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়ে তার স্বামীকে যেহেতু বেড়ে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বলতে পারছে। তো এক পর্যায়ে শেষের দিন, এটা 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখ শুরুতে এটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, পিছনে হাত দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড না আছে, তখন সে থেকে উঠে গিয়ে তাকে ইয়ে করার জন্য, হয়তো রেপ করার জন্য তার শরীরে উঠেছে। এক কথায় এই হস্তান্তরিক পর্যায়ে এই নাজের ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোকে ছেড়ে দাও, তারা লেখা করতে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে ইয়ে করলো, সে রুম থেকে গিয়ে রান্না করতে একটা বটি নিয়ে আসে, বটি নিয়ে এসে তখনও নাজেব বা রূপার বক্তব্য বলে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান জিয়া। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে, মাথার তুলি দেবে, অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঢাকাতে যাচ্ছে, হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে সিটকিয়ে দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিটকিয়ে দিয়ে রুমের তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, চাবির একটা পেশা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি হবে, ওটা দিয়ে এরা চলে যায়। তো তারপরে সাইফুর রহমান ভুঁইয়া কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা দিয়ে বাদ করে বারান্দা ছিল, বারান্দা দেখে চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে থাকে, হাসপাতালে গিয়ে, হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, তারা সেখানে দেয় এই পরিস্থিতি দেখে বা তাদের সাপোর্ট ছিল, তারা গ্রহণ করে। তারপরে তারা ইন্ডিয়াতে রেডিকেল হসপিটালে নিয়ে যায়, সেখানেও তারা নেয়। তারপরে লেক ভিউ হসপিটালে যাওয়ার পরে সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে। আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে তারা সে ডিক্লাইন করেছে, মারা গেছে। তো এই আমরা এই ঘটনাটা আমাদের যে টিম, আমি সহ আমাদের টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছে সেটা। বিশেষ করে আমাদের এডিসি, এসি, আমার সাথে এক এসি আসছে, পরিশ্রম করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো করেছে।
করেছি, কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা দর্শক মোচন না করতে পারি তাহলে হয়তো দেরি হয়ে গেলে হয়তো আমাদের কাজটা কঠিন হবে। আমরা সফল হয়েছি। আমরা দুজন আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তারা সিআরপিসি 164 ধারায় জবানবন্দি দেবে, স্বীকারোক্তি প্রদান করবে। আশা করছি আমরা বিজ্ঞ আদালতে প্রদান করছি। আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ফ্লোলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে। এটা আমাদের একটি অত্যন্ত সফলতা মনে করছি এবং আমি আমার টিমকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা টাইম টু টাইম আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে জানিয়েছি, আমাদের ক্রাইম বিভাগের দায়িত্বে নিয়োজিত আমাদের এডিশনাল কমিশনার স্যার, ক্রাইম অফ স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন, জেসি ক্রাইম, জয়েন্ট কমিশনার ক্রাইম আমাদেরকে টাইম টু টাইম আমাদের গাইডলাইন দিয়েছে। আমরা সেই ধারায় কাজ করে সফল হয়েছি। ধন্যবাদ।